প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার ভাইরাল ফিভার হওয়ার জন্য গলাটা যথ উপযোগী নয়, তথাপি আমি গল্প পাঠ করতে চলেছি। অনুগ্রহ করে আমার পাশে থাকবেন, একান্তভাবে কামনা করি। আজকের গল্প আমরা ভালোই আছি, কনক মুখোপাধ্যায়। কাঁচ ভাঙা বোতল ভাঙার একটি অল্প বয়সী ছেলে চিৎকার করে বলতে বলতে যাচ্ছে, শিশি, বোতল, বই খাতা, গামলা, বালতি ভাঙা, পুরনো টিন, কৌটো, কাঁচ ভাঙা, এসব চিৎকার করে বলতে বলতে যাচ্ছে। ছেলেটি একটা বাড়ির সামনে এসে বলল, ও মাসি, ও মাসি, আছে নাকি কিছু? চমকে উঠি, হঠাৎ যেন বিদ্যুৎ খেলে যায়। আরে, এই যে সেই কিশোর কণ্ঠের চেনা ডাক। কে? রতন না? তাড়াতাড়ি জানলার কপাট দুটো খুলে দিই। ওপাশে আমার সামনে দাঁড়িয়ে ঝোলা কাঁধে, এই তো সেই রতন, সেই চেনা মুখ, সেই ম্লান হাসি, কিন্তু চেহারাটা অনেক কাহিল হয়ে গেছে। মাথাটা ন্যাড়া, বড় বড় চোখ দুটো তুলে আমার দিকে তাকিয়ে বলল, ও মাসি, দেবে নাকি কিছু? আরে, তুই রতন না রে? মাসি বলল। এতদিন কোথায় ছিলি? অনেক দিন যে আসিসনি। দেশে গিয়েছিলি? অসুখ করেছিল? মাথা ন্যাড়া কেন? আয়, ওধারের দরজার কাছে আয়। রতন কাঁধের ঝোলাটা নামিয়ে কয়েকটা খালি কৌটো শিশিগুলি নিতে নিতে বলে চলল, দেশে টেশে যায়নি মাসি, আমাদের বড় বিপদ গেল। বাবা মরে গেল। ওই যে পুরনো কাগজের দোকানে কাজ করত, সেই ছেঁড়া খোড়া পুরনো বই খাতা কাগজের মধ্যেই হঠাৎ মুখ থুবড়ে পড়ে মারা গেল। সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা বলল, ও তো মরেই গেছে, আর চিকিৎসা কি করব? মা কাঁদল, আমরা সবাই কাঁদলাম। কিন্তু কি আর করব, বাপের ছিরাদ্দ তো করতে হবে। চেনা জানা মানুষজন মাকে কিছু কিছু পয়সা করি দিয়ে গেল। কাজটা হয়ে গেল। আমরা মাথা ন্যাড়া করলাম। 5 জন বামুনকে খাওয়ানো হয়েছিল। শিশি কটা এমনি দিলে তো? দাম নেবে না তো? রতন তার বাবার মৃত্যু সংবাদ এবং পরিবারের বিপর্যয়ের কথাগুলো এমনি অতি সহজ গলায় বলে চলেছিল। মাসি জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে, তোদের তাহলে চলে কি করে? রোজগার করে কে? কে আর করবে? আমি সারাদিন এই শিশি বোতল কাগজ কুড়িয়ে বাবা যে দোকানে কাজ করত সেখানেই বিক্রি করে দিয়ে আসি। 3টে পাড়ায় ঘুরি, এ পাড়ায় 2 দিন, ও পাড়ায় 2 দিন, এমনি করে। দোকানের মালিক বেশ ভালো মানুষ, বাবার বন্ধু ছিল তো, আমাকে একটুও ঠকায় না। তবে অন্য অনেক ছেলেদের ঠকায়, ওজনেও ঠকায়, দামের হিসেবেও ঠকায়। মা তো এখন আর ঘরে বসে থাকে না, শিয়ালদা থেকে আনাজ এনে আমাদের পাড়ার ফুটে বসে বিক্রি করে, এতে আমাদের চলে যায়। মাসি আবার জিজ্ঞাসা করলো, আর তোর ভাই বোন, কি যেন নাম তাদের? ভাইদের নাম জিতেন আর বোনের নাম শিবা। ওরা দুজনেই কর্পোরেশনের স্কুলে পড়ে। তবে রোজ ভোরে উঠে ওরা দুজনেই পাড়ার মধ্যে কাগজ কুড়োয়, তাতেও কিছু হয়। ওরে বাবা, ওরা কিছুতেই
পড়া ছাড়বে না। আমার ভাইটার মাথা খুব ভালো। এইবার ফড়ে উঠল। ও বলে আমি একটা পাস দেবই। আমার মাথা ভালো না। আমি 3 ক্লাসের পরেই পড়া ছেড়ে দিয়ে বাবার সঙ্গে সঙ্গে এই কাজ করছি। আর বোন 2তে পড়ে। ওই তো পার্কের ওধারেই ওদের স্কুল। ওদের স্কুলের দিদিমণি বলেছে কর্পোরেশনের স্কুলের ছেলে মেয়েদের নিয়ে কোন দেশে যেন ওরা বেড়াতে যাবে। ওদের অ্যারোপ্লেনে চড়াবে। এবছর না, সামনে বছর। তাই গান নাচ কত কি শেখাচ্ছে। পড়ুক পড়ুক। আমার দিদিও খুব লেখাপড়ায় শখ ছিল, তাই মা দুঃখ করে। তোর দিদি? মাসি জিজ্ঞাসা করলো। তার কথা তো বলিসনি কোনোদিন। হ্যাঁ, দিদি ছিল। তার নাম ছিল তারা। সেবার রেলে কাটা পড়ে মারা গেল। রোজ ভোরে বস্তির মেয়েদের সঙ্গে রেল লাইনের ধারে কয়লা কুড়োতে যেত, ওই 2 নম্বর ব্রিজের ধারে। মা সেই কয়লা দিয়ে উনুন ধরাতো আর আশেপাশে বিক্রিও করত। কয়লার ছুরি নিয়ে লাইন পার হতে গিয়ে রেলে কাটা পড়ে গেল। সেই থেকে মার কত দুঃখ। তবে দিল্লির সরকার দিদির জন্য বাবাকে নগদ 500 টাকা দিয়েছিল। বাবা কেঁদে কেঁদে বলতো মেয়েটা মরে গিয়েও সংসারের জন্য রোজগার করে গেল। আমার দিদি খুব সুন্দর ছিল। আমার জ্যাঠা একবার দেশ থেকে এসেছিল, বলেছিল দিদিকে দেশে নিয়ে গিয়ে বিয়ে দেবে, টাকা পয়সা সব দেবে। তা আর হলো না। তাই তো মা দুঃখ করে। কি বললি? দেশ কোথায় তোদের? ওই সেই বিহারের মজফ্ফরপুরে? না, আমরা কোনোদিনও সেইখানে যাইনি। আমাদের দেশ এই কলকাতাতেই। রেল লাইন পেরিয়ে ওধারের বস্তিতেই আমরা থাকি। আমাদের দেশের আরও অনেক লোক আছে ওখানে। সবাই আমাদের মতো বাঙালি হয়ে গেছে। যাই মাসি। আর কিছু নাই তো? দুধের প্যাকেটগুলো কি করো মাসি? ফেলে দাও? না না না, ফেলে দিও না। ওগুলো জমিয়ে রেখো, আমি সামনের মাসে এসে নিয়ে যাব। যাই তবে মাসি। রতন আবার ফেরি করতে লাগলো। রতনকে আর দেখা গেল না। তার গলার স্বর ভেসে আসতে লাগলো। কান পেতে রইলাম যতক্ষণ সুরে সে আভাস পাওয়া যায়। এইভাবেই কিছুদিন গেল। একদিন বাইরে বৃষ্টি পড়ছে। খুট খুট দরজায় শব্দ। দরজা খুলতেই দেখি কাঁধের ঝোলাটা নিয়ে নামিয়ে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে রতন। ইস, একেবারে ভিজে গেছিস তো রে। কোত্থেকে এলি এই বৃষ্টির মধ্যে? সেই সকালে বেরিয়েছিলাম মাসি, তখন বৃষ্টি ছিল না। এখন বৃষ্টি পড়ছে। আর ঘুরতে পারছি না, তাই তোমাদের ছাদের নিচে দাঁড়িয়ে আছি। বৃষ্টি থামলে যাব। শিশি বোতল কিছু আছে নাকি? রতন কোমরে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। বৃষ্টি ধোয়া আবছা দিনের আলো এসে পড়েছে তার সর্বাঙ্গে। মাথা থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে তার চোখে মুখে। ডাগর চোখ দুটোয় কৌতূহলী দৃষ্টি, রোগা অপুষ্ট চেহারা, কিন্তু কি এক লাবণ্য যেন ছড়ানো তার মুখে। কৈশোর পেরিয়ে আনা সন্ধিক্ষণের চ্যালেঞ্জ ফুটে উঠেছে দেহে। আকাশে তখন মেঘ।
বৃষ্টি থামেনি। রতন বলে গেল অনেক কথাই, তেমনি তার স্বভাবসিদ্ধ সহজ গলায়। মা তো এখন আর আনাজ নিয়ে ফুটে বসে না, বাড়িতেই ঠোঙা তৈরি করে। আমি কাগজ জোগাড় করে দিই। ভাই বোনেরাও হাতে হাতে মায়ের সঙ্গে কাজ করে। আমার ভাই দোকানে দোকানে দিয়ে আসে। মা আর আনাজ বেচে না কেন? পুলিশের জন্য মাসি। সেদিন পুলিশ এসে ফুটের দোকানগুলো তছনছ করে দিল। বেধড়ক লাঠির বাড়ি মারল সবাইকে। আমার মায়ের ডান হাতে চোট লাগলো, এখনও ব্যথা আছে। সমস্ত আনাজপাতি পোটলা করে লরিতে তুলে নিয়ে গেল পুলিশ। বলল ফুটের দোকান করা বেআইনি, 50 টাকা ফাইন দিতে হবে। মার কাছে আনাজ বিক্রির দাম 32 টাকা ছিল, সব কেড়ে নিল। বলে গেল কাল 100 টাকা দিবি, তবেই আনাজ ফিরে পাবি, আবার ফুটে বসতে পারবি। আমার মা অত টাকা কোথায় পাবে, তাই আর যায়নি, ঘরে বসে ঠোঙা বানায়। বৃষ্টি ধরে এলো। ঝোলাটা কাঁধে ওঠাতে ওঠাতে রতন বলল, আমি আর আসবো না মাসি, এ কাজ ছেড়ে দেব। মাসি প্রশ্ন করল, কেন কেন? আমি এই বেলেঘাটার ইটভাটায় কাজ করব। আমাদের পাড়ায় একজন ইটভাটার দালাল আছে, আমরা তাকে দালাল মামা বলি। সে ঠিক করে দিয়েছে রোজ 20 টাকা দেবে। দালাল মামাকে 5 টাকা করে দিতে হবে। রতন চলে গেল। বৃষ্টি থামলে আর একটা পাড়ায় যাবে। রতন আর আসে না, কতদিন হলো, তা মাস 6 হবে বই কি না, বছর ঘুরে গেল বুঝি। কত ফেরিওয়ালা আসে যায়, কত শিশি বোতল পুরনো কাগজ কেনা বেচা হয় এ পাড়ায়, কত রকমের ডাক শোনা যায়, কিন্তু রতনের গলা আর শোনা যায় না। হঠাৎ একদিন আচমকা কানে এলো, একজন ফেরিওয়ালা হাঁকছে, শিশি বোতল পুরনো কাগজ। আরে রতনের গলা না! তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে আসে। হ্যাঁ, তেমনি লুঙ্গি গেঞ্জি পরা, ঝোলা কাঁধে চিপচিপে ছেলেটা এদিকেই আসছে। এই এই রতন! পিছন থেকে মাসি বলল, রতনের ভাই জিতেন নাকি রে? জিতেন জিজ্ঞাসা করলো, তুমি বুঝি মাসি? দাদা আমাকে বলেছিল এখানে একজন মাসি আছে, বিনা পয়সায় শিশি বোতল দেয়, তার কাছে যাস। অবাক হয়ে তাকিয়ে দেখি এক রকমই ওর চেহারা, ভাব ভঙ্গি, কথা বলার ধরন ধারণ একই রকম, মুখের চেহারায়ও সেই লাবণ্য। হ্যাঁ রে, রতন কোথায়? তুই না স্কুলে পড়তিস, এখন কি করছিস? এক নিঃশ্বাসে অনেক কথাই বলে ফেললাম। জিতেন কাঁধের ঝোলাটা নামিয়ে সিঁড়ির উপর বসে পড়ল। রতনের মতো সহজভাবে ওদের কথা বলে চলল। দাদার তো আর কাজ নেই, দাদা এখন হাসপাতালে। ইটভাটার ইট টানতে টানতে অসুখ করে গেল যে, গলা দিয়ে রক্ত পড়ত। একদিন পড়ে গেল রাস্তাতেই। দালাল মামা ডাক্তারের কাছে নিয়ে গেল। শেষে সরকারি টিবি হাসপাতালে ভর্তি করে দিয়েছে। সেখানে পয়সা লাগে না।
ওষুধ ইঞ্জেকশন খাওয়া দাওয়া দেয়। ডাক্তার বলেছে সারতে অনেক দিন সময় লাগবে। ইটভাটায় আর কাজ করতে পারবে না। অন্য কি কাজ করবে কে জানে। মা বলেছে দাদা সেরে উঠলে বাবা সেই পুরনো কাগজের দোকানে মালিককে বলবে, তারা নিয়ে নিতেও পারে। দাদা তো আর কাগজ জোগাড় করে দিত না, তাই মা আর ঠোঙাও বানাতে পারে না। মা এখন 3টে বাড়িতে ঠিকা কাজ করে। বোনটাও সঙ্গে সঙ্গে যায়, মার হাতে হাতে কাজ করে। দুজনেই চা জলখাবার পায় না। আমরা এখন কেউই স্কুলে যাই না। এভাবেই আমাদের চলছে। তবে আমাদের বস্তিতে দিদিমণিরা এসে সন্ধ্যাবেলায় লেখাপড়া শেখার স্কুল খুলেছে। সেখানে আমি আর বোন পড়ি। হঠাৎ জিতেন হো 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 করে হেসে উঠে বলে, দিদিমণিরা কি বলে জানো? মাকে বলে তুমিও লেখাপড়া শেখো। মা বলে আমার কত কাজ। হেসে উড়িয়ে দেয়। জানো মাসি, একদিন কি মজা হলো। দিল্লি সরকার নাকি আইন করে ছোট ছেলে মেয়েদের রোজগারের কাজ করা বন্ধ করে দেবে। আমাদের বস্তিতে সব ছেলেমেয়েরাই কাজ করে, তাই সবাই ভয় পেয়ে গেল। একদিন না 2টো বড় বড় ছেলে আর একটা মেয়ে খাতা কলম নিয়ে হিসেব নিতে এলো কোন কোন বাড়ির ছেলেমেয়েরা কাজ করে আর কোন কোন বাড়ির ছেলেমেয়েরা স্কুলে পড়ে। তাই সবাই ভয় পেয়ে গেল। আমরা তো ভয়ে ঘাপটি মেরে ঘরের মধ্যে বসে থাকলাম। মা কিন্তু খুব চালাক, বাইরে এসে ওদের বলল, না না, আমার ছেলে মেয়েরা কেউ কাজ করে না, ওরা সবাই স্কুলে পড়ে। আমি একাই কাজ করি। কি জানি বাবা, কাজ করে বললে পুলিশ ধরে নিয়ে যাবে, না কাজটাই চলে যাবে কে জানি। যাক, ওরা আস্তে আস্তে চলে গেল। কি আইন হবে মাসি? ছোটদের কাজ করতে দেবে না? তাহলে আমরা খাবো কি? এই প্রশ্নের উত্তর আমিও জানি না, কি বলবো। যতটুকু পারি অভয় দিলাম তাকে। জিজ্ঞাসা করি, রতন এখন কেমন আছে? এখন তোদের চলছে কি করে? সামনের দোতলা বাড়ি থেকে ডাক এলো, এই শিশি বোতল এদিকে আয়। জিতেন তাড়াতাড়ি চলে গেল। আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। খানিক বাদেই আমার কানে ভেসে এলো, শিশি বোতল, পুরনো বই খাতা। এই রে, জিতেন চলে গেল। জিজ্ঞাসা করা হয়নি তো রতন কোন হাসপাতালে আছে, ওদের বাড়িটাই বা কোথায়, কোথায় ওদের খবর পাওয়া যাবে। জিতেনরা জানে না জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা বা ভারত সরকারের শিশু শ্রম বিভাগ কি কি গবেষণা করছে আর কি কি ফটকাবাজি খেলছে। জিতেনের শেষ কথাটা আমার মনে পড়ল, আমরা ভালোই আছি মাসি। নমস্কার।